অস্বাভাবিক বিয়েটা নিয়ে দোনামোনা আপাতত বন্ধ হয়েছে। ওরা জীবনটা এখন বেশ স্বাভাবিক পর্যায়ে চলে গেছে। এই বাড়িতে তার দিনকাল ভালোই কাটছে। বিশাল এই বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। কোথাও কোনো অসামঞ্জস্য চোখে পড়লে নিজের মতো করে ঘর সাজাচ্ছে। আব্দুলের কাছে রোজ নতুন নতুন রান্না শিখছে। তার থেকেও আশ্চর্যজনক বিষয়ে সময় সুযোগ পেলে আরশাদের সঙ্গে কথা হচ্ছে। ব্যক্তি আরশাদকে ওরা চেনে 4 বছরের অধিক সময় জুড়ে। তবে এখন মনে হচ্ছে তাকে চেনার আরও অনেক কিছু বাকি আছে। আরশাদ তার মধ্যে বিচিত্র একটা জগৎ লুকিয়ে রাখে, যে জগৎটাকে সে সাধারণত মানুষের আড়ালেই রাখে। তবে এক বাড়িতে থেকে সেই জগতের কিছুটা আভাস হলেও পায় ওরা। কাজের বাইরে আরশাদের মুখে কোনো কথা শুনে অভ্যস্ত নয় ওরা। সে তো ধারণাই করে নিয়েছিল আরশাদ নিতান্তই রোবট প্রকৃতির। তবে সেই ধারণা মোটেও সত্যি নয়। আরশাদও মন খুলে কথা বলতে পারে, গল্প করতে পারে। নিজের ক্যারিয়ারের শুরুর দিককার গল্প, সিনেমা শুটিংয়ের গল্প। শুধু যে নিজের গল্প করে তা নয়, আরশাদ চারিপাশের জগৎ সম্পর্কে অগাধ জ্ঞান রাখে। তার সঙ্গে কথা বলে কত কিছু যে শেখা যায়। সূর্য ঢলে পড়ছে পশ্চিম আকাশে, অস্ত যাওয়ার অপেক্ষা। আলো থেকে অন্ধকারে যাওয়ার এই সময়টা বিচিত্র এক হতাশায় জড়িয়ে থাকে। মন কেমন অবশ হয়ে ওঠে। অনুভূতিগুলো ঠিকঠাক কাজ করে না। মনে হয় যেন সময়টা কোনো মতে পার করে দেওয়াটাই কষ্টের। ছাদে হাঁটাহাঁটি করছে ওরা। লাইব্রেরির পাশাপাশি আজকাল তার এই বাড়ির ছাদের সময় কাটাতে ভালো লাগে। ঘরে আবদ্ধ থেকে দম বন্ধ হয়ে আসলেই ওরা ছুটে আসে এখানে। ছাদে আগে থেকেই দেশি বিদেশি ফুলের বহু গাছ ছিল। এখন সেখানে নতুন সংযোজন আরশাদের সবজির বাগান। আরশাদ যে শখ করে বাগান করেছে এমনটা নয়। শখ করার সময় তার নেই। বাগান করছে কাজের খাতিরে। পরবর্তী সিনেমায় তার চরিত্রটা একটু পাগলাটে প্রকৃতির। তার বিশাল অর্গানিক গার্ডেন আছে। সে দিনরাত বাড়িতে পড়ে থেকে বাগান করে। আরশাদ সত্যিকারের জীবনে কোনোদিনও বাগান করেনি। তবে পর্দায় তাকে ফুটিয়ে তুলতে হবে একজন অনুরাগী বাগানপ্রেমী চরিত্র। ওই সিনেমার শুটিং শুরু হতে এখনও মাস দুয়েক বাকি। মাঝের এই সময়টুকুতে আরশাদ বাগান করে নিজের হাত পাকাচ্ছে। সরি, বিরক্ত করলাম। ওরা আতকে উঠে পেছনে ফিরল। আরশাদ কথাটা বলতে বলতে ছাদে প্রবেশ করেছে। আরশাদের এই ব্যাপারটা ওরাকে প্রচণ্ড মুগ্ধ করে। পুরো দুনিয়া তাকে সুপারস্টার মনে করলেও তার মধ্যে বিন্দুমাত্র হামবড়া ভাব নেই। নিজেকে আর 10টা মানুষের মতোই মনে করে সে। অন্যকে মানুষ হিসেবে সম্মান করতে জানে। তা না হলে আরশাদ নিজের ছাদে ঢোকার আগে ওরাকে জানান দেওয়ার প্রয়োজন মনে করতো না। নিজেকে সাধারণ মনে করে বলেই আরশাদ বলেছে, অথচ সে জানেই না তার উপস্থিতির জন্যে মানুষ কতটা উদ্গ্রীব হয়ে থাকে। ওরা হাসি মুখে বলল, না স্যার, আমি তো আপনার বাগানটাই দেখছিলাম। ছাদের পাশে থাকা ছোট্ট স্টোর রুমে চলে গেল আরশাদ। বাগান করার যাবতীয় সব সরঞ্জাম সেখানেই রাখা আছে। সেগুলো আনতে আনতে আরশাদ বলল। কেমন লাগছে বাগানটা এখন? ওরা হাসি মুখে বলল। খুব সুন্দর। এই কয়দিনে অনেক ভালো যত্ন নিয়েছেন আপনি। আরশাদ প্লাস্টিকের গ্লাভস হাতে পড়তে পড়তে খানিক ক্লান্ত স্বরে বলল। এটার জন্য কত কিছুই যে করতে হয়। ওরা মন দিয়ে দেখতে লাগলো আরশাদের বাগান করার দৃশ্য। প্রথমে সে স্প্রে নিয়ে সবগুলো গাছের গায়ে পানি দিল। এরপর একটা কাঁচি নিয়ে পেকে যাওয়া পাতাগুলো কেটে ফেলতে ব্যস্ত হয়ে পড়ল। সবশেষে ছাঁটাইয়ের জন্য ব্যবহৃত বিশেষ এক ধরনের কাঁচি একটা গাছের আগাছাগুলো ছাঁটাই করছে। ওরা কৌতূহলী গলায় জিজ্ঞাসা করল। এটা কি গাছ স্যার? আমি নিজেও জানি না। প্রোডাকশন থেকে গাছ দিয়ে গেছে আর আমি গার্ডেনিং করেছি। ফল আসার পরে বোঝা যাবে কি গাছ। আমার ধারণা এটা বেগুন গাছ। আরশাদ কিছুটা অবাক গলায় বলল। তুমি গাছগাছালি চেনো? একটু একটু চিনি। ছোটবেলাটা তো বনে বাদারে ঘুরে ঘুরেই কাটিয়েছি। আমাদের বাড়ির খানিক পেছনে কয়েকটা বেগুন গাছ ছিল। ছোট ছোট বেগুন ফুটে থাকতো আর আমি গিয়ে তুলে আনতাম। আর মা সেগুলোর ভর্তা করতো। জি স্যার, পারি। ঠিক আছে, এটা যদি সত্যি বেগুন গাছ হয় তাহলে বেগুনগুলো ভাতা তুমিই করবে। ওরা হাসি মুখে ঘাড় কাত করে সায় জানালো। একটু একটু করে সে যেন এই বাড়ির সদস্য হয়ে উঠছে। যদিও সে 1 বছরের জন্য এই বাড়ির অতিথি, তবুও আরশাদ তাকে অতিথির মতো দেখে না। আরশাদের কথায় বা আচরণে ওরার মনে হয় যেন সে নিজের বাড়িতেই আছে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করব। আরশাদ ভ্রু কুঁচকে বলল। প্রশ্ন করার আগে প্রশ্ন করার দরকার কি? ওরা ঢোক গিলে বলল। ক্যারেক্টারের জন্য আপনাকে এই পর্যন্ত সব থেকে কঠিন কোন কাজটা করতে হয়েছে? আরশাদ কিছুটা সময় নিয়ে ভেবে বলল। বলা মুশকিল। আমার জীবনের প্রায় সব কিছুই শেখা ক্যারেক্টারের জন্য। আমি আগে স্মোক করতাম না, কিন্তু প্রথম সিনেমাতেই সেইন স্মোকারের ক্যারেক্টার পেলাম। সিগারেট খাও শিখতে হলো, পরে সিনেমার জন্য ড্রাইভিং শিখতে হলো, এখন আমার এই গার্ডেনিং শিখছি। প্রথম প্রথম সব কিছু শিখে যাওয়ার সময় কঠিন মনে হয়েছে। ওরা প্রশংসার সুরে বলল। কোনো অভিনেতা অভিনয়কে আপনার মতো সিরিয়াসলি নেয় না। কি আর করা,
কাজটাকে অবহেলা করতে পারি না তো, তুমি যেমন করেছো। অরা হতভম্ব হয়ে বলল, আমি কখন কাজে অবহেলা করলাম স্যার? কাল রাতে বলেছিলাম শুটিংয়ের নেক্সট শিডিউল আমাকে মেইল করে দাও। আজ বিকাল হয়ে গেল, অথচ এখনো শিডিউল পেলাম না। অরা ব্যস্ত হয়ে বলল। আম সো সরি স্যার, একেবারেই ভুলে গিয়েছিলাম। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আরশাদ শান্ত ভঙ্গিতে, আর ব্যস্ত হতে হবে না, আর এই সপ্তাহের মধ্যে পাঠালেই হবে। অরা চুপ করে দাঁড়িয়ে রইল। আগাছে পরিষ্কার শেষে আরশাদ এবার কাজগুলোর নিচে সার দিচ্ছে। সার দেওয়ার নিয়মটা সে আগেই ইউটিউব থেকে শিখে নিয়েছে। একজন সুপারস্টার চরিত্রের জন্য এত কষ্ট করছে ভাবা যায়। যদি এত কষ্টের কোনো প্রয়োজন নেই, সে ভালো অভিনয় করুক বা না করুক, আরশাদ হকের সিনেমা চলার জন্য ওই নামটাই যথেষ্ট। অরা হঠাৎ কি যেন মনে করে বলল, স্যার, আব্দুল ভাইকে চলে গিয়েছে। হুম, মাত্রই তো বের হলো ওরা। যাক, এবার তাহলে রান্নাঘরে পা রাখা যাবে। সকাল থেকে রান্নাঘর তো ওনার দখলেই থাকে। আরশাদ কিছু বলল না, স্বভাব সুলভ ক্ষীণ হাসি হেসে কাজে মনোযোগ দিল। অরা হালকা গলায় বলল, কফি খাবেন স্যার? খেতে পারি। আমি আসছি তাহলে। ব্যস্ত পায়ে নিচে নেমে গেল অরা। রান্নাঘরে কফির পানি বসিয়ে রেখে চলে এলো নিজের ঘরে। ল্যাপটপটা অন করাই ছিল। নোটে সেভ করে রাখা শিডিউলটা অরা পাঠিয়ে দিল আরশাদের মেলে। কাজটা ফেলে রেখে ঠিক স্বস্তি পাচ্ছিল না। কাল রাতেই পাঠাতে চেয়েছিল, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে বেশ আগেভাগেই চোখ লেগে এসেছিল তার। অরা কফি নিয়ে ফিরে যেতে দেখল আরশাদের কাজ প্রায় শেষের দিকে। সার দেওয়া শেষ করে আরশাদ সরঞ্জামগুলো আবারও রেখে এলো স্টোর রুমে। হাত ধুয়ে ফিরে আসতেই তার মগটা অরা এগিয়ে দিল তার দিকে। কফির মগ হাতে নিতে নিতে আরশাদ বলল, থ্যাংক ইউ। স্বভাবসুলভ হেসে অরা ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল। একটা কথা ছিল স্যার। আরশাদ তার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলল, বলো। ইশতিয়াক সাহেব ফোন করেছিল। ইস্তিয়াকের নাম শুনতেই অন্ধকার নেমে এলো আরশাদের চোখে মুখে। কোনো এক বিচিত্র কারণে নিজের ব্যক্তিগত চিকিৎসককে একেবারেই দেখতে পারে না সে। আরশাদ গম্ভীর গলায় বলল। কেন? অরা ইতস্তত করে বলল। বলছিলেন। কথাটা শেষ করতে পারল না অরা। কি করে আরশাদকে বলবে তাই ঘুরছে তার মস্তিষ্ক জুড়ে। বলো। অরা ভয়ে ভয়ে বলল। বলছিলেন আপনার থেরাপি সেশনে যাওয়াটা জরুরি। আরশাদ থমথমে গলায় বলল। যাব না। কেন স্যার? থেরাপি সেশন আমার জন্য কাজ করে না। যে ট্রমাটাইজিং স্মৃতিগুলো আমি ভুলে থাকার চেষ্টা করি, থেরাপি সেশনে বারবার ওই স্মৃতিগুলো মনে করতে বলে। অরা সাহস করে বলল। কিন্তু স্যার, মেন্টাল হেলথকে এভাবে অবহেলা করা তো উচিত না। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল। আমি জানি ওরা, কিন্তু কিছুই করার নেই। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে আরশাদ আবারও বলল। আমি জানি ওরা, কিন্তু কিচ্ছু করার নেই। তোমার কাছে তো কিছু অজানা নয়, তুমি আমার সবটাই জানো। আমার মস্তিষ্কে ওই রাতের প্রতিটা স্মৃতি গেঁথে আছে। 3 বছর পড়েছি, 3 বছর পেরিয়ে গেছে ওই ঘটনার। তবুও এখন কাজে কর্মে একটু অবসর পেলেই ওই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। অরা নরম সুরে বলল। এই জন্যই তো থেরাপি নিতে বলছে স্যার। তাই নিশ্চয়ই তারা নিশ্চয়ই আপনার কোনো না কোনোভাবে হেল্প করতে পারবে। আমাকে কেউ হেল্প করতে পারবে না। এই জন্যই তো থেরাপি নিতে বলছে স্যার। তারা নিশ্চয়ই আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারবে। আরশাদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে আর্দ্র গলায় বলল। কখনো কেউ ভালোবেসেছো? প্রশ্নটা রীতিমতো হকচকিয়ে গেল অরা। ভালোবাসা এমন একটা প্রসঙ্গ যা নিয়ে প্রত্যেকটা মানুষের আগ্রহের শেষ নেই, তবুও এই বিষয় নিয়ে কেউ কথা বলে। নিমিষেই নিজেকে সামলে নিয়ে অরা নাসূচক মাথা নাড়ল। আরশাদ শুকনো গলায় বলল। তাহলে তো বুঝতেই পারবে না, মানুষ যাকে ভালোবাসে তার উপর এতটাই ডিপেন্ড হয়ে পড়ে যে তাকে ছাড়া পৃথিবীটা অন্ধকার দেখে। একটা মানুষ যতটাই স্ট্রং হোক না কেন, ভালোবাসা মানুষের দেওয়া কষ্ট সহ্য করা তার পক্ষে সম্ভব নয়। গভীর ক্ষত সেরে গেলেও তার দাগ ঠিকই রেখে যায়। আমার ব্যাপারটাও কিছুটা সেরকম। স্যার, একটু একটু করে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে অরার। কেন জানি মনে হচ্ছে যে প্রশ্নটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে, তার উত্তর তাকে জানতেই হবে। তবে প্রশ্নটা শুনে আরশাদের কি প্রতিক্রিয়া হবে তাই বুঝতে পারছে না। যদি রেগে যায়, রেগে দিয়ে প্রচণ্ড এক ধমক দিয়ে চলে যায় এখান থেকে। এই সুন্দর বিকালটা কিছুতেই নষ্ট করতে চাইছে না ওরা, তবুও নিজের অজান্তেই প্রশ্নটা করে ফেলল। এখনো ভালোবাসেন? আরশাদ রেগে গেল না, বরং শান্ত ভঙ্গিতে বলল। না, ভালোবাসা জিনিসটা আমার মন থেকে উঠে গেছে। কাউকে ভালোবাসার ক্ষমতা আমার মধ্যে আর নেই।
অবাক দৃষ্টিতে ওরা তাকিয়ে রইল আরশাদের দিকে। এই মানুষটার কষ্ট উপলব্ধি করার ক্ষমতা তার নেই, কারোই নেই। যে মানুষটা কষ্টটা অনুভব করে কেবল সেই জানে তার তীব্রতা কতটুকু। তবুও ওরা প্রাণপণ প্রার্থনা করে আরশাদের কষ্টগুলো যেন অদৃশ্য হয়ে যায়, যেন এতটা সুখ তার জীবনে আসে যে সে ভুলে যায় কষ্ট কাকে বলে। আরশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এসব কথা বাদ দাও, তোমার কথা বলো। ওরা নিজেকে স্বাভাবিক করে হালকা গলায় বলল, আমার কি কথা বলবো? আমার জীবনের সব থেকে বড় সিক্রেটটা তুমি জানো। তোমার জীবনের সিক্রেট কি? ওরা হাসি মুখে বলল, আমার কোনো সিক্রেট নেই স্যার। আমার ব্যক্তিগত জীবন নিয়ে হাজারো মানুষের আগ্রহের শেষ নেই। তাই কিছু কিছু কথা হয়তো অতি গোপনেই জমা করে রাখতে হয়। আমার জীবন নিয়ে কারো কোনো আগ্রহ নেই, তাই কোনো সিক্রেটও নেই আমার। সিক্রেট না হয় কেউ নেই, কিন্তু এমন ঘটনা ঘটে গেছে যা কাউকে জানাওনি। ওরা খানিকক্ষণ ভেবে বলল, আমি তো মূলত আমার পাস্ট লাইফের কথাই কাউকে জানাই না, যেটা আপনি জানেন। এছাড়া একটা ঘটনা তো অবশ্যই আছে। কি সেটা? আমি একজনকে পছন্দ করতাম বলে ভুল হবে, পছন্দ করতে শুরু করেছিলাম। আরশাদ কৌতূহল নিয়ে বলল, কে সে? আমার ভার্সিটিতে পড়ে, সাবের। সেরকম সিরিয়াস কোনো সম্পর্ক ছিল না, তবে ওর সঙ্গে কথা বলে আরাম পেতাম আমি। আমার কথা মন দিয়ে শুনতো। ওকে বিশ্বাস করে আমার পাস্ট লাইফের গল্পটা বলেছিলাম। আমি বুঝতে পারতাম সাবের আমায় পছন্দ করে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। আমিও একটু একটু করে পছন্দ করতে শুরু করেছিলাম। কিন্তু হঠাৎ একদিন ওকে ধরে ফেলি একটা মেয়ের সঙ্গে ঝগড়া করতে। কথাবার্তায় বুঝলাম মেয়েটার সঙ্গে ওর অনেক দিনের সম্পর্ক। সাবের আমার সঙ্গে মিশছে বলে মেয়েটা কান্নায় ভেঙে পড়েছে, আর সাবের তাকে বুঝ দেওয়ার চেষ্টা করছে। আমার সঙ্গে কয়েকদিন কেবল প্রেমের অভিনয় করবে, কারণ আমি আপনার ম্যানেজার। আমার মাধ্যমে ভালো একটা চাকরি পাওয়ার চেষ্টা করবে, পেয়ে গেলেই আমায় ছেড়ে দিবে। আরশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বিশ্বাসঘাতকতার স্বাদ তাহলে তুমিই পেয়েছো দেখেছি। খানিকটা। তুমি একে বলনি আমার ম্যানেজার হলেও চাইলে কাউকে ভালো চাকরি জোগাড় করে দিতে পারবে না তুমি? না স্যার, ওর সঙ্গে কথা বলার রুচি আর হয়নি আমার। যদিও সাবের বেশ কয়েকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, আমার কাছে দ্বিতীয় সুযোগ চেয়েছে সে। দিয়েছো নাকি? মোটেই না। এই পৃথিবীতে দ্বিতীয় সুযোগ বলে কিছুই হয় না। মানুষ একবারই সুযোগ পায়, সেই সুযোগটা যে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে সেই জিতে যায়। ওরা মজার ছলে বলল, দ্বিতীয় সুযোগ না হলেও দ্বিতীয় সিক্রেট কিন্তু হয় স্যার। আরশাদ অবাক গলায় বলল, এখন দ্বিতীয় সিক্রেট বলতে হবে। হুম। আরশাদ অনেকটা সময় নিয়ে ভেবে বলল, এখন দ্বিতীয় সিক্রেট বলতে হবে। আমার দ্বিতীয় সিক্রেট হলো আমি কখনো ফেমাস হতে চাইনি। ওরা হতবিহ্বল কণ্ঠে বলল, আসলেই? হুম, ছোটবেলায় আমার সব বন্ধুরা ফেমাস হতে চাইতো। একমাত্র আমারই মনে হতো ফেমাস হতে চাওয়া স্বপ্ন দেখো, নিতান্ত বোকামি। কেন স্যার? কারণ ফেমাস মানুষেরা চাইলেই যা কিছু করতে পারে না। মনে করে আজ আমার রাস্তার পাশে ফুচকা খেতে ইচ্ছে করছে। ওরা হাসি মুখে বলল, কিন্তু ফেমাস তো ঠিকই হয়ে গেলেন। সেটাই অপেক্ষার বিষয়। অভিনয় ব্যাপারটা আমার বেশ ভালো লাগতো, অভিনেতা হতেই চেয়েছিলাম, তবে ফেমাস না। সিনেমার অডিশন দিতে যেতাম ছোটোখাটো কোনো রোলের জন্য, কিন্তু প্রথম সিনেমাতেই লিড রোলের অফার পেয়ে গেলাম। ওরার বিস্ময়ের সীমা অতিক্রম করে গেল। এই দেশে আরশাদের মতো বড় সুপারস্টার আর কেউ নেই। তার খ্যাতি ইন্ডাস্ট্রির থেকেও বেশি, অথচ সে কিনা কোনোদিনও বিখ্যাত হতেই চায়নি। ইয়োর টার্ন। হুম। তোমার দ্বিতীয় সিক্রেট কি? নিজের দ্বিতীয় সিক্রেটের কথা মাথায় আসতেই খিলখিল করে হেসে উঠল ওরা। আরশাদ অবাক হয়ে বলল, হাসছো কেন? ওরা হাসি না থামিয়ে বলল, আমার দ্বিতীয় সিক্রেটটা জানলে অবাক হবেন। তাই নাকি? কি এমন সিক্রেট? আমি কখনো আপনার সিনেমাই দেখিনি। আরশাদ অবাক চোখে তাকিয়ে রইল ওরার দিকে। সেই দৃষ্টি দেখে ওরার হাসি যেন কয়েক গুণ বেড়ে গেল। আরশাদ বিস্মিত গলায় বলল, মানে কি করে সম্ভব? তুমি তো কতবার আমার সাথে প্রিমিয়ার শোতে গিয়েছো। ওরা বহু কষ্টে হাসি থামাতে পারলেও সে হাসির রেশ এখনও লেগে আছে তার ঠোঁটে। হাসি মুখে ওরা বলল, গিয়েছি, কিন্তু কোনোবারই সিনেমায় মনোযোগ দিতে পারিনি। কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হয়েছে। আরশাদ আত্মবিশ্বাসের সঙ্গে বলল, এত বছর ধরে যার জন্য কাজ করছো তার কোনো সিনেমাই দেখোনি?
ইউ শুড বি অ্যাসেমড অফ ইউর সেলফ ওরা। আই অ্যাম। আশরাত হঠাৎ কি মনে করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, চলো, কোথায় যাব স্যার? আজকেই তোমাকে আমার সিনেমা দেখাবো। আজকের এই ওটিটির যুগে এসেও আশরাত ডিভিডি সংগ্রহ করে। শুধু নিজের সিনেমাই নয়, অন্যান্য দেশি বিদেশি সকল সিনেমা যে ডিভিডি সংগ্রহ করে দেখে। সমস্যা হলো আজকাল ডিভিডির চল প্রায় উঠে গেছে। সিনেমা দেখার জন্য বেশিরভাগ মানুষই ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে উঠেছে। তবুও পুরনো এই শখটা ধরে রাখতে আশরাত খুঁজে খুঁজে ডিভিডিগুলো হাতে পায়। বসার ঘরে টিভির পাশেই রয়েছে তার ডিভিডির বিশাল সেলফ। অনেক বাছাবাছির পর কতগুলো ডিভিডি সেখান থেকে এনে অরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই সবগুলোই তোমার চাকরিতে জয়েন করার পর শুটিং করা। কোনটা দেখবে? অরা সেগুলো হাতে নিল ঠিকই, তবে মুখে বলল, যেটা আপনার পছন্দ সেটাই দেখব। তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। কি সমস্যা স্যার? কোনো কোনো দিন আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিতে আমার থেকে ভালো সিনেমা কেউ করে না। আবার কোনো কোনো দিন মনে হয় আমার সবগুলো সিনেমা অখাদ্য। আর আজ কি মনে হচ্ছে? আজ আমার সব সিনেমা অখাদ্য। অরা হেসে বলল। আচ্ছা, তাহলে আমিই পছন্দ করি। ডিভিডিগুলো কিছুক্ষণ ঘাটাঘাটি করে অরা পছন্দ করলো দুর্বার দুর্জয় সিনেমাটা। এই সিনেমা 2 বছর আগেকার শুটিং হয়েছে বান্দরবনে। সিনেমার শুটিংয়ের স্মৃতিগুলো স্পষ্ট মনে আছে অরার। আরশাদ এই সিনেমায় অভিনয় করেছে পুলিশ ইনভেস্টিগেটর দুর্জয় মাহফুজের চরিত্রে। দুর্জয়ের বৈশিষ্ট্য হলো সবসময় তার পরনে থাকে সাদা শার্ট আর হাতে সিগারেট। চোখ দিয়ে তার সর্বক্ষণ অগ্নিঝরে, কেবল অপরাধীর চোখের দিকে তাকিয়ে সে বুঝে ফেলতে পারে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মুক্তির দীর্ঘ 10 মাস পর্যন্ত এই সিনেমা হলে চলেছে। এখনও দর্শকের পছন্দের তালিকার শীর্ষে। ডিভিডি প্লেয়ারে ডিভিডি ঢুকিয়ে দিয়ে সিনেমা প্লে করলো আরশাদ। আর অবাক হয়ে লক্ষ্য করলো সিনেমা শুরু হওয়ার পর থেকে এক মুহূর্তের জন্য টিভির স্ক্রিন থেকে চোখ সরায়নি ওরা। যে মানুষটা কোনোদিনও আরশাদের সিনেমা দেখেনি, আজ প্রথমবারের মতো তার সিনেমা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে ওরা। আরশাদ যে এতটা ভালো অভিনয় করে সে ধারণাও করতে পারেনি। মনে হচ্ছে যেন পর্দায় আরশাদ নয় দুর্জয়কে দেখতে পাচ্ছে ওরা। সিনেমায় ওরা এতটাই হারিয়ে গেছে যে আশেপাশের কোনো কিছুর প্রতি তার মনোযোগ রইল না। দুর্জয় পর্দায় বন্দুক হাতে ক্রিমিনালের পেছনে ছুটছে, আর এদিকে যেন ওরার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। যদি ক্রিমিনাল হাতের নাগালের বাইরে চলে যায়। টানটান উত্তেজনায় পরিপূর্ণ এই সিনেমার শেষ দৃশ্যে দুর্জয় কেস সলভ করে ফেলেছে। 11টা খুনের প্রকৃত আসামিকে সে বের করে ফেলেছে। তবে ছোট্ট একটা ভুল করে ফেলেছে। খুনিকে ধরতে তার বাংলোতে কোনো প্রকার ফোর্স ছাড়া একাই চলে গেছে। তার সেই ভুলের কারণেই খুনি পেছন থেকে তার মাথায় সজোরে আঘাত করে তাকে বন্দি করে ফেলে। এই দৃশ্যের পরে পর্দায় ভেসে উঠল সিনেমার এন্ড টাইটেল। ওরা চমকে উঠে বলল, মানে কি? দুর্জয়ের কি হলো? আরশাদ স্বাভাবিক ভঙ্গিতে বলল, সেটা তো সিকুয়েলে দেখা যাবে। অরার সঙ্গে সঙ্গে মনে পড়ল গত বছর মুক্তি পেয়েছে সিনেমার দ্বিতীয় কিস্তি দুর্জয়ের দুর্দিন। দ্বিতীয় কিস্তি প্রথমটার থেকেও অধিক ব্যবসা সফল হয়েছিল। ওরা ব্যাকুল কণ্ঠে বলল, স্যার, আমার সিকুয়েলটা ছেড়ে দিন প্লিজ। 9:30 বাজে 9:30 বেজে গেছে। 9:30 বেজে গেছে। ওরা এখন শুরু করলে শেষ করবে কখন? ওরা উদ্গ্রীব হয়ে। প্লিজ স্যার, দুর্জয়ের কি হলো না জানতে পারলে আমার রাতে ঘুমই আসবে না। অরার অনুনয়ের কাছে পরাজয় স্বীকার করে আরশাদ বলল, আচ্ছা ঠিক আছে, দেখবে। আগে ডিনার করে নিয়ে চলো, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। অরাই বাড়িতে আসার পর আজই প্রথম একসঙ্গে টেবিলে খেতে বসলো দুজনেই। পুরোটা সময় জুড়ে অরাই কথা বলে গেল। কথাগুলোর সারমর্ম এতদিন সে আরশাদের কোনো সিনেমা না দেখে বিরাট বোকামি করেছে। দ্বিতীয় সিনেমার মাঝপথে আরশাদ খেয়াল করলো সোফায় বসে বসে ঘুমিয়ে পড়েছে অরা। টিভির শব্দ আর ঘরের আলোয় ঘুমে হয়তো ব্যাঘাত ঘটাচ্ছে। সঙ্গে সঙ্গে টিভির সাউন্ড কমিয়ে একেবারে শূন্যে নামিয়ে আনলো আরশাদ। রাত জেগে আরশাদের অভ্যাস আছে, তার তো রাতের পর রাত নির্ঘুমই কেটেছে। রাত জাগার অভ্যাস যে অরার নেই তা তো নয়। তাকেও তো পড়ালেখা তাগিদে নির্ঘুম রাত যাপন করতে হয়েছিল, তবে আজ কেন আগে আগে ঘুমিয়ে পড়লো কে জানে। আরশাদ বুঝতে পারছে না তার কি করা উচিত। তার কি মেয়েটাকে এভাবে সোফায় ফেলে রেখে চলে যাওয়া উচিত নিজের ঘরে? তাই হয়তো উচিত, তবে মন সায় দিচ্ছে না। এই মেয়েটার সঙ্গে আজ তার দারুণ সময় কেটেছে। অনেকদিন পর মন খুলে কারোর সঙ্গে কথা বলতে পেরেছে আরশাদ। ওরা এখন এমন একটা মানুষ হয়ে দাঁড়িয়েছে যাকে সে নির্দ্বিধায় মনে জমে থাকা কথাগুলো জানাতে পারে। ওরাকে এভাবে ফেলে সে যেতে পারে না। 7-5 ভাবনা বন্ধ করে আরশাদ উঠে দাঁড়ালো, এগিয়ে গেল অরার দিকে। সে গিয়ে মেয়েটাকে তার ঘরে রেখে আসলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এমন তো নয় যে অরাকে সে আগে কোনোদিনও কোলে নেয়নি। সাবধানে অরাকে কোলে তুলে তার ঘরের দিকে পা বাড়ালো আরশাদ। হাঁটার গতি দ্রুত হওয়ায় আবারও ঘুমে ব্যাঘাত ঘটল অরার। অস্ফুট স্বরে আওয়াজ করে উঠল। ও ব্যাপারটা বুঝতে পেরে আরশাদ ধীর গতিতে হেঁটে অরার ঘরে নিয়ে তাকে শুইয়ে দিল। বিছানায় নেমেই ডান পাশ ফিরে শুয়ে পড়ল অরা।
ঘুমন্ত মানুষের চেহারায় তার অন্তরটা ফুটে ওঠে। অরার চোখে মুখে এই মুহূর্তে খেলা করে বেড়াচ্ছে একরার স্নিগ্ধতা, যা হয়তো তার শুদ্ধ হৃদয়েরই বহিঃপ্রকাশ। ক্ষীণ হেসে আরশাদ বাতি নিভিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মশলার গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। অরার সমস্ত মনোযোগ আপাতত চুলার দিকে সীমাবদ্ধ। রান্নার সময় প্রায় তার মশলা পুড়ে যায়, ফলে আবারও নতুন করে শুরু করতে হয়। আর অরা প্রাণপণ চাইছে আজ যেন কোনো ঝামেলা না পেতে যায়। অরার ঠিক পাশে দাঁড়িয়ে সবজি কাটছে আরশাদ। সুপারস্টার আরশাদ হককে সবাই সিনেমার পর্দায় দেখেছে, কখনো অ্যাকশন করতে, কখনো রোম্যান্স করতে, তবে থেকে রান্নাঘরে দেখার সৌভাগ্য কয়জনের হয়েছে কে জানে। আরশাদের বাবুর্চি আব্দুল মিয়া আজ অসুস্থ, কি করে যেন ডেঙ্গু বাঁধিয়ে ফেলেছে, তবুও অসুস্থ শরীর নিয়ে সকাল সকাল সে কাজে হাজির হয়ে যায়। আরশাদ যখন জানতে পেরেছে আব্দুল অসুস্থ, তখনই তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবং সাবধান করে দিয়েছে সুস্থ না হওয়া পর্যন্ত যেন কাজে না আসে, এলেও তাকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হবে না। আব্দুল চলে যাওয়ার পর আরশাদ চেয়েছিল বাইরে থেকে খাবার অর্ডার করতে, তবে ওরা আতকে উঠে জানিয়েছে আজ সে রান্না করবে। এ বাড়িতে আসার পর থেকে রান্না করার সুযোগ তার হয়নি। দিনের বেলা রান্নাঘর থাকে আব্দুলের দখলে, আর রাতে তাকে ব্যস্ত থাকতে হয় কাজ নিয়ে। আজ এই সুযোগটা পেয়েও কি করে হাতছাড়া করে ওরা? রান্না করবে শুনে আরশাদও এসে পড়েছে রান্নাঘরে। মেয়েটা একা একা কষ্ট করছে, এই দৃশ্য হজম করা তার পক্ষে সম্ভব হয়নি। যদিও ওরা বারবার বলেছিল তাকে সাহায্য করতে হবে না, ওরা একাই সবটা সামলে নিতে পারবে, তবে সে ভুলে গিয়েছিল কার সঙ্গে তর্ক করছে। আরশাদ হক তার জেদের কাছে জোকের মতোই অনড়। এবারই রান্নাঘরটা বেশ চকচকে, রান্নাঘরের জিনিসগুলো চকচকে। যে খুন্তি দিয়ে ওরা মশলা নাড়ছে তাতেও নিজের চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছে সে। খুন্তি নাড়তে নাড়তে ওরা বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।